একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে ১৯৯৭ থেকে ২০১২ সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। সেই নতুন বাংলাদেশের ইতিহাসের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা এই নতুন বাংলাদেশকে যারা গড়েছেন তারা হলেন জেনজি বা জেনারেশন জেড। জেনজি নতুনকে প্রাধান্য দেয় এবং বৈচিত্র্যকে সামনে নিয়ে আসে। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের বাম্পার ফলন, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের পার্থক্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন সিনিয়র সংগঠক যুবশক্তির ইয়াসিন আরাফাত। আরাফাত, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন না? জি। ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা আপাতত এই যে পলিটিক্যাল একটা মোমেন্টাম যাচ্ছে, এই পলিটিক্যাল কার্যক্রম নিয়ে ব্যস্ততা আমাদের যাচ্ছে। পাশাপাশি আমরা সারা দেশে আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততার মধ্যে আছি আর কি। যেহেতু আমাদের নির্বাচন ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে, পাশাপাশি সংস্কার বা রাজনৈতিক যে মোমেন্টামটা আছে ওই মোমেন্টামটার মধ্যে আসলে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আসলে। যুবশক্তি প্রধানত কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে? যুবশক্তি দেখেন, বাংলাদেশের ৫৪ বছরের পলিটিক্যাল যে ইতিহাস আছে, এই ৫৪ বছরের সময়ের মধ্যে আসলে আমরা যেই প্রিভিয়াস যে রাজনৈতিক দলগুলো আছে, যুবদল, যুবলীগ বা অন্যান্য সংগঠনের যে সকল যুব সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো মোটামুটি যুবদের নিয়ে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি যে যুবদেরকে নিয়ে কাজ করতে গেলে এবং এই দেশের যুবক শ্রেণীদেরকে রাজনৈতিক সচেতন করে গড়ে তুলতে একটা নতুন একটা যুবশক্তির প্রয়োজন, যুব সংঘের প্রয়োজন বা যুব সংগঠনের প্রয়োজন। তারই তাগাদা থেকে মূলত আমাদের যুবশক্তির আত্মপ্রকাশ। যুবশক্তি কোন নতুন বন্দোবস্তগুলো নিয়ে কাজ করবে? বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে সকল যুব সংগঠনগুলো রয়েছে, ওই যুব সংগঠনগুলো সাধারণত দলীয় পারপাস সার্ভ করেছে, যুবকেন্দ্রিক কোনো কর্মকাণ্ড চালায়নি, যুবদেরকে নিয়ে কাজ করেনি বা যুবদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে তাদেরকে আমরা দেখি নাই। বিভিন্ন সময় আমরা দেখছি তাদের দলীয় পারপাস সার্ভ করতে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে তারা দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। সেই জায়গা থেকে আমাদের যুবশক্তি আমরা প্রত্যাশা করি এদেশের তরুণ যুব সমাজকে নিয়ে কাজ করব এবং যুব সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করব এবং যুব সমাজকে একটা সত্যিকার অর্থে একটি রাজনৈতিক সচেতন করে গড়ে তুলে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই এই দেশের জনগণের সামনে। এনসিপি তো যুবকদের নিয়ে গঠিত, তাহলে আরও একটি যুবকদের নিয়ে নতুন দল গঠন করার কি প্রয়োজন পড়লো? দেখুন, এনসিপি মোটামুটি যুবদের নিয়ে গঠিত হলেও এনসিপি মূলত একটা ন্যাশনাল পলিটিক্স আছে, সেই ন্যাশনাল পলিটিক্সের বিষয়গুলো আছে, তারা ন্যাশনাল পলিটিক্সগুলো করবে। আসলে তারা তো সার্বিক যে ন্যাশনাল পলিটিক্সের অন্তর্ভুক্ত সারা বাংলাদেশের সকল বিষয়গুলো থাকে, সেই ক্ষেত্রে স্পেসিফিকলি যুবকদেরকে নিয়ে কাজ করার কোনো সুযোগ থাকে না এবং যুবকদের উপর ফোকাস দিয়ে কাজ করার বা যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার খুব একটা সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমরা যুবশক্তি যুবদেরকে নিয়ে কাজ করতে চাই এবং যুবদেরকে নিয়ে মূলত যুব উন্নয়নের মাধ্যমে এদেশের একটা যুব বিপ্লব ঘটাতে চাই। সেজন্যই মূলত আমাদের যুবশক্তির আত্মপ্রকাশ। যুবকদের কোন কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন? দেখেন, বিগত সময়গুলোতে যে সকল রাজনৈতিক দলের যে সকল যুব সংগঠনগুলো ছিল তাদেরকে আমরা বিভিন্ন সময় শুধু দলের পারপাস সার্ভ করতে দেখেছি। সেক্ষেত্রে আমরা চাই যে যুবদেরকে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যুবশক্তিতে একটা নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোতে নেই। এখানে আমরা একটা ভিন্নতা নিয়ে আসছি। এখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে ওনাকে আমরা স্পেসিফিকলি এম্পাওয়ার্ড করেছি। হ্যাঁ, ওনাকে আমরা মূলত মূল 3টা পদের পরেই ওনাকে আমরা এম্পাওয়ার্ড করেছি যে যুব উন্নয়ন, কর্মসংস্থান ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে ওনাকে আমরা অ্যাপয়েন্টেড করেছি। দেন উনি মূলত যুবদের স্কিল বেসড কাজগুলো করবে,
যেমন আমাদের দেশে এই বেকারদের যে কর্মসংস্থানের বিষয়গুলো আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে স্কিল্ড ডেভেলপ করা যায়, পাশাপাশি আমাদের লাখ লাখ তরুণ দেশের বাইরে যায়, আনস্কিল্ডভাবে যায়, তাদের যে কীভাবে স্কিলফুল করে গড়ে তুলে দেশের বাইরে পাঠানো যায় বা বিদেশে যে শক্তি হিসেবে যে আমরা প্রেরণ করে থাকি। সো এই জায়গা থেকে আমরা এই জায়গাগুলোতে কাজ করতে চাই, এই জায়গাগুলোতে কাজ করে দেশের তরুণ যুবকদের আস্থা অর্জন করতে চাই এবং আস্থা অর্জন করে মূলত রাজনৈতিক সচেতন করে গড়ে তুলে আমরা নতুন একটা প্রজন্মকে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেই রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে যেতে চাই। বুঝতে পেরেছি আপনারা তরুণদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান। শুরুতেই যে প্রসঙ্গটি বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের বাম্পার ফলন, 147টি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। এর মধ্যে কোনো কোনো দলের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ বেকার সমাজ নামের দলের কার্যালয় ছেলের বাসার ড্রয়িং রুমে, কোনো কোনো দলের কার্যালয় ভাতের হোটেল কিংবা ট্রাভেল এজেন্সি। এতগুলো রাজনৈতিক দলের কি প্রয়োজন? আসলে এটা যদি এই কারণটা রিজনটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে বিগত স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দিকে আমাদের পিছনে ফিরে তাকাতে হয়। আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই ছোট ছোট দলগুলো একটা সময় নিজে রাজনৈতিক একটা এই যে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠার পরে তারা ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। কারণ যে সকল রাজনৈতিক দলগুলো আমরা বিগত শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে এই ছোট ছোট দলগুলোকে পুঁজি করে তিনি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং এই ছোট ছোট দলগুলোকে তারা তাদের নির্বাচনে নিয়ে গিয়ে অনেকগুলো বিদেশিদের কাছে বলেন বা দেশের ভিতরে বলেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় এদেরকে বড় বড় দলগুলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কাছে রেখে রাজনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে যে পলিটিক্যাল যে ফেলিউর, তাদের যে আপনার ফেলিউরিটি আছে এটাকে তারা ঢাকতে চায়। যেমন দেখা যায় যে আপনার বিগত সময়গুলোতে যদি রাজনৈতিক ব্যর্থতা না হতো, রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ না হতো তাহলে এই রাজনৈতিক দলগুলো গড়ে উঠতো না। তারা সুযোগ সুবিধা পায়, বাংলাদেশের এই যে রাজনীতি আছে এই রাজনীতি থেকে তার সুযোগ সুবিধা, বড় রাজনৈতিক দলগুলো থেকে সুযোগ সুবিধা পায়, সেজন্য এই রাজনৈতিক দলগুলো আসলে র্যান্ডমলি গড়ে ওঠে। তাহলে কি আপনার মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে সেই কারণেই এতগুলো রাজনৈতিক দল তৈরি হতে পারছে? হ্যাঁ, এটা তো একটা কারণ অবশ্যই। মতবিরোধ থাকার কারণে অনেকে নিজেদের যে পিছনের যে অনুসারী আছে বলতে পারে যে আমাদের সাথে এতগুলো দল ঐক্যমতে এসেছে বা বিরোধী পক্ষের সাথে এতগুলো দল ঐক্যমতে এসেছে, এই জায়গাগুলো অনেক সময় কাজ করে। এটার পাশাপাশি আমরা মনে করি যে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো বা ঐক্যমতের একটা জায়গা থাকতো, রাজনৈতিক পলিটিক্যাল কনসেনসাস থাকতো, তাহলে এই পলিটিক্যাল পার্টিসগুলো গড়ে উঠতো না। তাহলে কি কোনো পলিটিক্যাল গ্রুপ তাদের নিজেদের স্বার্থে এদেরকে ব্যবহার করতে চাইছে? এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে কিনা? আপনি কি কোনো ইন্ধন দেখেন? ইন্ধন আমরা বিগত সময়ও দেখেছি। বিগত সময়ে তো নতুন এই কিংস পার্টি যেটাকে বলে, কিংস পার্টি গড়ে তুলেছিল বিগত ফ্যাসিবাদী সরকার। তো এখনও যে এমনটা করছে না এটা সন্দেহ রাখে যে আসলে এখন এমনটা হচ্ছে বলে আমরা বিশ্বাস করি যে এই পলিটিক্যাল ইন্ধন থাকতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যই কি এই ইন্ধনকে আরও বেশি সক্রিয় করে তুলছে? দেখেন, রাজনীতিতে যখন মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার কনসেনসাস না হবে, যখন আপনার ঐক্যমতে না আসবে, তখন এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলো না, বিভিন্ন ধরনের যে শক্তি আছে এই অপশক্তিরাও সুযোগগুলো গ্রহণ করতে চাইবে, এই অপশক্তিগুলো সুযোগ নেবে। এটা তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ঘাটতির কারণে হচ্ছে বলে আমি মনে করি। ঐক্যমতের ঘাটতি কেন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। যেই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন স্বাধীনতার পরে, সেটি পাননি। জুলাইয়ের পরে কি সেটি পাওয়া সম্ভব বলে মনে করছেন? আমি এখনও আশাবাদী যে জুলাইয়ের পরে আমরা নতুন বাংলাদেশ পাবো। কারণ বিগত সময়ে আমরা যে ফিরোসাস একটা বাংলাদেশ দেখেছি, একটা ভয়ানক একটা বাংলাদেশ দেখেছি গত 17 বছরের শাসনে। সেখানটায় আমরা দেখেছি যে আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আপনার সন্ত্রাসপনা, গুম, খুন, হত্যা,
এমন কোনো একটা রাষ্ট্রের সবগুলো অর্গানকে ভেঙে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমরা তো অনেকটাই আশাবাদী। যেমন এই 5ই আগস্টের পরে যদি আমরা সরকারের কিছু কিছু জায়গাতে হয়তো ব্যর্থতা রয়েছে, অনেকগুলো জায়গাতে সফলতাও রয়েছে, এবং আমরা মনে করি যদি এই যে আপনি ঐক্যমতের কথাগুলো বলে আসছেন, এই ঐক্যমত যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতো, সরকার এবং বিরোধী, এখন যারা বিরোধী ভূমিকা পালন করছে যে সকল রাজনৈতিক দলগুলো, এদের মধ্যে যদি একটা মিনিমাম যদি একটা কোঅপারেশন থাকতো, তাহলে হয়তো আরও বেশি সরকার আগাতে পারতো। আপনার দেখতেন রিজার্ভের মধ্যে অর্থনীতিতে আমরা আগাইছি, আপনার দ্রব্যমূল্যের দিকে যদি তাকান, এই বিষয়গুলো হয়তো আমাদের জনগণ যখন যেটা হয় যে এই বিগত বছর এই সময়টার দিকে তাকায় দেখেন যে পেঁয়াজের দাম কিন্তু এখনও 100 পার হয় নাই, অথচ আমরা এই সময়টাতে পেঁয়াজ 300 টাকা কেজি খেয়েছি। মানুষ হয়তো ভুলে গেছে, এগুলো মনে করিয়ে দেওয়া দরকার যে আসলে এইগুলো সরকারের সফলতা। আমরা সাথে চাউলের দাম কিন্তু আবার বেড়ে যাচ্ছে, চাউলের দাম বেড়ে যাচ্ছে, এটা দেখেন বেড়ে গেল, ওইটা এখনো ওই পর্যায়ে যায় না যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেমন ছিল। আমরাও তো বাজার ব্যবস্থার অংশ ছিলাম, হ্যাঁ, সেই জায়গাটায় তো আমরাও দেখেছি যে আসলে চালের দাম এখনো বিগত সরকারের যে ইয়াতে ছিল, যেই দামে ছিল তার সে ওইটা ক্রস করে নাই। তবে অন্যান্য জায়গাগুলোতে, ছোট ছোট জায়গাগুলোতে যেগুলো স্বস্তিতে আছে, জনগণ ডিমের দামের কথা বলতে পারেন, যেটা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। কাঁচামরিচের কথা যে আপনি মনে করেন এই সময়টার মধ্যে, বর্ষার সময়টার মধ্যে, বাজার মূল্যের কথা আপনি যেখানে বলছেন সেখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের একটি প্রসঙ্গ আসে। বিনিয়োগ কি বেড়েছে? বিনিয়োগ দেখুন, এখানটায় আমরা বিনিয়োগের বিষয়টা আমরা মনে করি যে কিছু জায়গাতে ঘাটতি আছে, তবে আমাদের সম্ভাবনাও রয়েছে। এই সরকার আসার পরে অনেকগুলো উইন্ডো ওপেন করে দিয়ে গেছে। আশা করি পরবর্তীতে যখন একটা সরকার ব্যবস্থা চালু হবে, নির্বাচনী সরকার ব্যবস্থা চালু হবে, সেই জায়গাগুলোতে আরও স্মুথলি কাজ হবে এবং সেই বিনিয়োগ ব্যবস্থাটাও চালু হবে। আপনার দেখেন রিজার্ভের কথা যদি বলেন, আপনি যেটা বলছিলাম, 31 বিলিয়ন ডলারে আমরা টাচ করেছি। সো এটা ক্যান ইউ ইমাজিন যে আমরা 31 বিলিয়নে আমরা এই সময়ের মধ্যে আসতে পারবো। অর্থনৈতিক এই স্থিতিশীলতার মধ্যে এসেছে। বিদ্যুতের কথা যদি বলেন, আপনারা বিগত বছরে এই সময়টার মধ্যে 2 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 2 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, 2 ঘন্টার কথা বলে 4 ঘন্টায় বিদ্যুৎ থাকতো না, অথচ থাকতো 2 ঘন্টা। এই গ্রামের মানুষ তো এখন আসলে কি বলবো, আমি গতকালকেও কথা বলছিলাম যে আইপিএস বিক্রি করে ওই দোকানদারের সাথে বসে যে আইপিএস আর চার্জার ফ্যান বিক্রি হচ্ছে না, করে কারেন্ট যায় না। এই বিষয়গুলো তো ভাবতে হবে যে সফলতার জায়গাগুলো আছে, কিন্তু সেখানে তো বিনিয়োগ একটি বড় প্রসঙ্গ। কারণ বিনিয়োগ না থাকলে কিন্তু কর্মসংস্থান মানুষজনের কমে যাচ্ছে। কর্মসংস্থান যদি মানুষজনের কমে যায় তাহলে সার্ভাইভ করবে কিভাবে? আমরা মনে করি এটাও ওভারকাম করব আমরা যদি আমাদের যে বিচার সংস্কারের পরবর্তীতে যে আমাদের ইলেকশনের কথা বলা হচ্ছে, আমরা যে দ্রুত ইলেকশন হোক, তার আগে বিচার এবং সংস্কারের কাজটা শেষ হলে আমরা সেই ব্যবস্থায় যাওয়ার পরে দেখা যাবে যে আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থাটাও আসবে। কোন কোন সংস্কারগুলো হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে? দেখুন, আমরা আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা যে সব জায়গাগুলোতে সংস্কার কথা চাই বা আমরা প্রত্যাশা করি এমনটা না। আমরা চাই বেসিক যে জায়গাগুলো আছে সেই বেসিক জায়গাগুলোতে সংস্কার আসুক। যেমন একটা সরকার যাতে পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার হয়ে উঠতে না পারে, এই জায়গাগুলোতে আমরা একটা সংস্কার চাই। আমরা চাই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যেন দলীয়করণ না হয়, সেই জায়গাগুলোতে আমরা একটা সংস্কার চাই। আমরা সংস্কার চাই যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এই জায়গাগুলো যাতে অ্যামেন্ডমেন্টস হয়। এই জায়গাগুলোতে তো মিনিমাম আমাদের যে পরবর্তীতে যেন সরকার এসে যেন এই সংস্কারগুলো করতে বাধ্য থাকে, এবং যে কোনো সরকার যেন এগুলোকে ইগনোর না করে বা এদের নিজের পকেটভুক্ত সংগঠন বা সংস্থা হিসেবে গড়ে তুলতে না পারে, সেই জায়গাগুলোতে অবশ্যই সংস্কার করতে হবে। জি ইয়াসিন, আপনার কাছ থেকে সংস্কার প্রসঙ্গে আরও কথা শুনবো, তবে এই মুহূর্তে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা ইয়াসিনের সাথে আলোচনা করছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। ইয়াসিন, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন সংস্কারের বিষয় নিয়ে কথা। তো আপনি শিক্ষা ব্যবস্থার কথা এখানে বললেন, চিকিৎসা ব্যবস্থার কথা এখানে বললেন, এগুলো তো ব্যাপক আকারে সংস্কার। এত সংস্কার কার্যক্রম শেষ করে তারপরে নির্বাচন দিতে গেলে সেই নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে বলে মনে করেন? না, এই জায়গাগুলোতে সব জায়গাগুলোতে সংস্কার করতে হবে
আমি এমনটা বলি না, আমি এটা বলছি যে এই জায়গাগুলোতে যেন পরবর্তীতে যেন এই বিষয়গুলো যেন সরকারের পকেটে ঢুকে না যায়। আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলো, তারপর হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থাগুলো আছে, এই বিষয়গুলোতে যেন বেসিক পরিবর্তনগুলো তো আমাদের আসতে হবে। শুরু থেকেই আমরা এনসিপির কাছ থেকে কিংবা আপনাদের কাছ থেকে শুনে আসছি নতুন একটি বন্দোবস্তের কথা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে নতুন বন্দোবস্ত আসলেই তৈরি করা সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই সম্ভব হবে। আমরা বিশ্বাস করি যে এই নতুন প্রজন্ম যারা নাকি 5ই আগস্টে বা এই জুলাইয়ে প্রাণ দিয়েছে, তারা অবশ্যই যেই সংকল্প নিয়ে প্রাণ দিয়েছে, আমরা আশা করি সেই স্পৃহা যদি তাদের মধ্যে থাকে, সেই স্পিরিট যদি তাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেই নতুন বন্দোবস্ত এদেশে প্রতিষ্ঠা পাবে। জুলাই মাস যেহেতু, জুলাইয়ের প্রসঙ্গও আসলো, তাহলে জুলাই আন্দোলনে আপনার অবদানের কথা একটু শুনবো। 1 জুলাই থেকে আমরা অংশগ্রহণ করতে পারিনি, বিশেষ করে যেহেতু আমি একটা জব করতাম, প্রাইভেট জব করতাম, তো ওই জায়গাগুলো থেকে জুলাইয়ের প্রতি শুরু থেকে আমাদের একটা নজর ছিল এবং সরকারের অবস্থান নিয়েও, আমাদের কঠোর অবস্থান নিয়েও আমরা দেখছিলাম। তো এই জায়গা থেকে 16-এ মূলত আমাদের অংশগ্রহণটা হচ্ছে যখন আবু সাঈদকে হত্যা করা হয়, আবু সাঈদ শহীদ হন, এর পরবর্তীতে মূলত আমাদের অংশগ্রহণটা হয় আর কি। তো এর পরবর্তী যখন ইন্টারনেট বন্ধ থাকে, যোগাযোগ না থাকলেও আমরা আমাদের জায়গা থেকে, বিশেষ করে আমি নারায়ণগঞ্জে ছিলাম, তো নারায়ণগঞ্জের চাষারাতে আমরা আন্দোলনে ছিলাম, নারায়ণগঞ্জ চাষারায় ছিলাম, এই চিটাগাং রোড জায়গাগুলোতে আমরা ছিলাম। তো সবচেয়ে বেশি যেটা আসলে বলার মতো যে সবচেয়ে বেশি ভয়াবহ জায়গাটা, সেটা হচ্ছে 34শে জুলাই, যেটাকে আমরা বলি 35শে জুলাই। ওই দিনটায় আমি আমার অফিসিয়াল বাসা থেকে আমাকে দিচ্ছিল না যে আমি জুলাই আন্দোলনে যাই, আমাকে আমার ফ্যামিলি, আমার মা বাবা এরা সবাই বাধা দিচ্ছিল। তারপর আমি অফিসের কথা বলে, অফিসিয়াল ড্রেস পরে, আমার অফিসিয়াল আইডি কার্ড নিয়ে ঘর থেকে বের হই। বের হওয়ার পরে আমি চিটাগাং রোড থেকে আসি, গাড়ি যাবতীয় যানবাহন চলাচল বন্ধ ছিল, অটোরিকশাগুলো চলাচল করতেছিল সকালটার দিকটায়। তো আমি অটোরিকশা করে আসি, যাত্রাবাড়িতে আসি, যে আমি পল্টনে হয় আমাদের যে যুব সংগঠন আছে, যুব অধিকার পরিষদ, তাদের সাথে যাব, গিয়ে তাদের সাথে গিয়ে মিট করব, তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করব, অথবা আসিফ মাহমুদ তারা আছে, আমাদের যে বৈষম্য বিরোধী নেতারা আছে, ওরা আমার পরিচিত ছিল, যেহেতু তারা আমাদের আগের সংগঠনে ছিল, ছাত্র সংগঠনে ছিল, তো ওদের সাথে আমি পার্টিসিপেট করব। তো আমি আইসা চিন্তা করলাম, তাহলে আমি মঞ্জুর মোর্শেদ সাহেবকে ফোন দিয়ে, তিনি ছিলেন আমার আহ্বায়ক ছিল, ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো, ইয়াসিন তাহলে তুমি, ওনার বাড়িও যাত্রাবাড়ি, যে তুমি যাত্রাবাড়ি দিয়ে আসো, আমি যাচ্ছি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে ওখানটায় যখন ফ্লাইওভারের নিচে গেছি, যাওয়ার পরে দেখি যে কোনো মানুষ নাই। আস্তে আস্তে যে 2-4টা অটোরিকশা ছিল, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাত্রাবাড়ি থানা থেকে পুলিশরা প্রস্তুতি নিয়ে বের হচ্ছে, তাদের আর্মস নিয়ে বের হচ্ছে, তারা গাড়ি করে বের হচ্ছে ফুল প্রস্তুতি নিয়ে। তো ওই পাশটায় আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কোন দিকটায় আমি যাবো, মঞ্জুর মোর্শেদ সাহেবের সিগন্যাল চাচ্ছিলাম যে উনি কোন দিকে আছে। তো হঠাৎ করে পোস্তকলারের দিক থেকে দেখলাম একটা মিছিল আসছে। তো আমি মিছিলের দিকে যাচ্ছি, এই পাশটা দিয়ে সম্ভবত ছাত্রদলের একটা মিছিল আসছে। 2টা মিছিল যখন একসাথে হয়ে গেছে, তখন আমি ছাত্রদের মিছিলটার সাথে আমি ঢুকে গেছি। 2টা মিছিল একসাথে হওয়ার আগেই পুলিশ গুলি শুরু করছে, এখানটা একবার অতর্কিত, এখানে ডাইরেক্ট। তার মানে সেই সময় গুলির মুখে ছিলেন? গুলির মুখে ছিলাম। তো পরের দিন আমি রাত্রে আসিফ যখন ঘোষণা দিল যে 1 দফার ঢাকায় চলা যে প্রোগ্রামটা, ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে আমি বাসা থেকে রাত 3টা বাজে আমি বের হই, যে সময় যে আমার ওয়াইফের যে এই প্রেসক্রিপশন ফাইল আছে, প্রেসক্রিপশন ফাইল নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হই। মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পরে আমি ভাবছি যে যদি পুলিশ ধরে তাহলে বলবো যে আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি আছে, ঢাকা মেডিকেল ভর্তি আছে, আমি ওর কাছে যাচ্ছি। তো রাস্তায় পুলিশ আর ধরে নাই, আমি আমার মোটরসাইকেল নিয়ে ঢাকা মেডিকেলের পার্কিংয়ে নিচে তলায় রেখে বসে আছি। পরের দিন সকাল 9টা পর্যন্ত আমি বারবার উকিঝুঁকি দিচ্ছিলাম যে কোথাও থেকে মিছিল বের হয় কিনা। তো মিছিল বের হচ্ছিল না। শহীদ মিনারের দিকে তাকাচ্ছিলাম, শহীদ মিনারে 2-4 জন বের হইলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। দেন আমি 12টা, সাড়ে 12টার দিকে দেখি যে ছোট ছোট আকারে মিছিল এদিক সেদিক দিয়ে বের হওয়া যাচ্ছে আর কি, অনেক জায়গা থেকে মিছিল হচ্ছে, প্রোটেস্টিং হচ্ছে। দেন আমি ওই দিকটা দিয়ে, পিছনের গেট দিয়া, ইমার্জেন্সি গেট পিছনের দিকটা দিয়ে আমি শাহবাগে ওইখানে জয়েন করি। তো 2টার দিকে তো আমরা খবর পাই যে শেখ হাসিনা পালিয়েছে, তখন তো একটা উল্লাস হয়। তো আমরা গণভবনের দিকে যাত্রা করি আর কি। জি, যেটি জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চান?
আমি চাই যে আগামীর বাংলাদেশ একটা ঐক্যমতের বাংলাদেশ হোক, যেটা আপনি শুরুতেই বলছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস থাকুক এবং জাতীয় ইস্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে অবস্থান করে, এবং বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা আছে, ক্ষমতার ট্রানজ্যাকশন আছে, এই ট্রানজ্যাকশনটা যেন ফেয়ার একটা পদ্ধতিতে হয়, এবং বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকুক এবং তারা যার যার কাজ স্বাধীনভাবে করুক, এখানে সরকারের হস্তক্ষেপ না থাকুক। এই জায়গাগুলোতে আমরা চাই সংস্কার আসুক, এবং শেখ হাসিনা সহ যারা ফ্যাসিবাদী বিচার ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসনের অংশ ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসুক। আপনার প্রত্যাশা পূরণ হোক, সেই প্রত্যাশা আমরাও করি। ধন্যবাদ আরাফাত আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা দর্শক রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।